গল্প মনের রং বদল। লেখা এল মোহাম্মদ জরেফ। পাত্রী দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি, কিন্তু পাত্রীর সামনে আসছে না। আমার নিজের কাছে ব্যাপারটা খুব খারাপ লাগছে। আম্মা বারবার আমার দিকে তাকাচ্ছে, এমন সময় পাত্রী এসেছে, তাও আবার হাতে একটা মোবাইল নিয়ে। পাত্রীর এমনভাবে আসবে তা আমরা কেউ কল্পনা করতে পারিনি। তবে কেন এমনভাবে আসছে তার কারণটা আমার আর বুঝতে আর বাকি রইল না। এই মেয়ের আমাকে পছন্দ হয়নি, তাই এমনভাবে সামনে এসেছে। মেয়েটি সামনে চেয়ারে এসে বসেছে মাত্র, ঠিক তখনই আমি বলি, আচ্ছা আমরা কি আলাদাভাবে কথা বলতে পারি? মেয়েটি এসে বসা মাত্র আমার মুখ থেকে এমন কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে। অবশেষে পাত্রীর বাবা বলেন। পাত্রীর বাবা, মামিজি, যা তো বাবা নেহালকে আমাদের বাড়ির ছাদটা ঘুরিয়ে দেখিয়ে আয়। মেয়েটি রাগান্বিত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখনই আমি বলি, আমি মানে আমার নাম নেহাল আহমেদ, সবাই নেহাল বলে ডাকে। ছোটখাটো একটা কোম্পানিতে চাকরি করি। আরো কিছু কথা আছে, তবে আগে এখানের গুলি শেষ করি। নেহাল আঙ্কেল যদি কিছু মনে না করেন তাহলে আমি এখানে ওর সাথে কথা বলি। আপনারা সবাই যদি একটু কষ্ট করে বাইরে যেতেন তাহলে খুশি হতাম। আপু, নেহাল কি হচ্ছে? তখনই পাত্রীর বাবা বলেন। পাত্রীর বাবা, থাক মা, বরং আমরা বাইরে যাই। আচ্ছা ঠিক আছে বাবা, তাই করছি। আসেন আপনারা আসেন আমার সাথে, আমরা অন্য রুমে যাই। সবাই চলে যাচ্ছে, কিন্তু আম্মু আমার এমন আচরণ একদম পছন্দ করছে না। তাই ঠিক বুঝতে আর বাকি রইল না। সবাই বাহিরে গেছে, আমি উঠে দাঁড়িয়ে একদম মিথির কাছে গিয়ে বসেছি। তখনই মিথি বলে। মিথি কাছে এসে বসেছেন কেন? নেহাল, আপনি তো আস্তে আস্তে কথা বলবেন। আর আমি আস্তে কথা কম শুনি, তাই কাছে এসে বসেছি। মিথি, আমি জোরে কথা বলবো, আপনি দূরে গিয়ে বসেন। নেহাল, সমস্যা নেই, আমার এখানে ভালো লাগছে। মিথি এক দৃষ্টিতে মোবাইলের দিকে তাকিয়ে আছে। আর আঙুলগুলি নাড়াচাড়া করছে। বুঝতে পারছি কারোর সাথে চ্যাটিং করছে, তা না বোঝার মতো করে বলি, মিস মিথি, আপনাকে আমার খুব ভালো লাগছে। আপনার চুলগুলি খুব সুন্দর, আর হাসিটার প্রশংসা করতে হবে। সত্যি আপনার প্রেমে পড়ে গেছি। আমার কথা শুনে এবার মিথি আমার দিকে মাথা তুলে দেখিয়েছে। মিথি, আপনি তো আরো বুড়া ছেলে। নেহাল, আমি জানি কেন এমনটা মনে হলো আপনার। তবে আপনি যে আমাকে পছন্দ করেন নাই সেটা খুব ভালো করে বুঝতে পারছি। মিথি, যেহেতু বুঝতে পারছেন তাও আলাদা করে কথা বলতে চাইলেন কেন? নেহাল, ইচ্ছে হয়েছে তাই। মিথি, শুধু ইচ্ছে করলে হবে, আর কোনো রিজন নেই? নেহাল, আছে তো, এত টাকা খরচ করে ভাড়া দিয়ে এসেছি, সেই টাকাটা কিছুটা তো সার্থক করতে হবে, তাই আলাদাভাবে কথা বলছি। মিথি, কি বলছেন আপনি? নেহাল, যা শুনছেন তাই। আপনার মতো সুন্দরী একটা মেয়ের সাথে কাছাকাছি বসে কথা বলতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার। মনে হয় পয়সাও শুরু হচ্ছে। মিথি, ছি, আপনি এত ছোট মনের মানুষ। আমি এখনই চলে যাচ্ছি বলে মিথি উঠে দাঁড়িয়েছে। তখনই নেহাল বলে। নেহাল, রাগ দেখিয়ে চলে যাচ্ছেন যেন আমি বলে দিব আপনাকে বিয়ে করতে রাজি আছি। আর আপনার বাবা কিন্তু এক পায়ে রাজি আমার কাছে আপনাকে বিয়ে দিতে। মিথি এবার বসে গেছে। মিথি, আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন। নেহাল, কিছু বলবো না, আপনি চলে যান, যা বলার আপনার বাবাকে বলবো। মিথি, দেখুন আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। এই যে দেখুন ছেলেটা কত সুন্দর আর হ্যান্ডসাম। মিথি তার মোবাইলটা আমার দিকে এগিয়ে একটা ছেলের ছবি দেখিয়েছে। নেহাল, ঠিক আছে আমি আপনার বাবাকে বলবো, এখন আপনি যান। মিথি, কি বলবেন? নেহাল, আপনাকে আমার পছন্দ হয়নি। মিথি, ধন্যবাদ আপনাকে, এবার আমি যাই। যাবার সময় মিথি এক রাশ হাসি মাখা মুখ নিয়ে উঠে চলে গেছে। মিথি যাবার পর এক এক করে সবাই এসেছে, মা, আপু আর মিথির বাবা। আম্মা, নেহাল চল আমরা উঠি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মিথির বাবা, তা আপনাদের আমার মেয়ে কেমন পছন্দ হয়েছে? আম্মা, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, এখন বাড়িতে গিয়ে নেহালের বাবার সাথে কথা বলে আপনাদের জানাবো। মিথির বাবা, তা আপনাদের ছেলের কি মেয়ে পছন্দ হয়েছে? তখনই আপু আমাকে জিজ্ঞেস করে। আপু, নেহাল তোর কি মেয়ে পছন্দ হয়েছে? তখনই চেয়ে দেখি মিথি উকি মেরে দাঁড়িয়ে আছে দরজার পাশে, আমি কি বলবো সেটা শোনার জন্য। ঠিক তখনই আমি বলি, নেহাল, হ্যাঁ মেয়ে আমার পছন্দ হয়েছে, আপনারা চাইলে বিয়ে পর্যন্ত আগাতে পারেন।
আমার কথা শুনে মিথি তো মাথায় হাত দেয়, তার চাইতে বেশি অবাক হয়েছে আমার মা আর আপু। মিথির বাবা: আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। আমি নিজে তোমার বাবার সাথে কথা বলবো। আম্মা: আচ্ছা, তাহলে আমরা এখন যাই, বাকি কথা নেহালের বাবা বলবে বলে আমরা সবাই উঠে চলে আসি। মিথির জন্য আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু একদিক দিয়ে খুব হাসি পাচ্ছে, বেচারি কি মনে করছে আর কি হয়েছে। গাড়িতে বসে নিজে নিজে হাসছি, তখনই আপু বলে: আপু, নেহাল তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েটা কেমন ভাবে সামনে আসছে, আবার মেয়েটা নাকি প্রেম করে এমন একটা মেয়েকে জেনে শুনে বিয়ে করতে রাজি হলি কেন? আম্মা: মনে হয় ওর মাথা খারাপ হয়ে গেছে, দেখ একা একা কেমন হাসছে পাগলের মতো। এই নেহাল, তুই এই মেয়েকে বিয়ে করতে রাজি হলি কি করে? নেহাল: আরে ধুর, তোমরা ও শুরু করেছো নাকি? মেয়েটা আমাদের সবাইকে অপমান করতে চাইছে, তাই আমি সেটার জবাব দিয়ে এসেছি। আপু: মানে বুঝতে পারিনি। নেহাল: মানে মেয়েটা তো আমাকে পছন্দ করেনি, তাই মোবাইল হাতে নিয়ে সামনে এসে বসে চ্যাটিং করছে। আর আমিও তো মেয়েকে বিয়ে করবো না, তাই ওর বাবাকে বলে এসেছি ওকে পছন্দ করে আসছি, যাতে করে মেয়ের রাতের ঘুম হারাম হয়ে যায়। আপু: আরে ঠিক বলেছিস তো, আমরা তো এইটা চিন্তা করিনি। মেয়েটা যে প্রেম করে তা আমিও বুঝতে পারছি, এখন বুঝো কেমন জ্বালা। সবাই হাসাহাসি করে আনন্দ করে বাড়িতে এসেছি। যার যার মতো করে রুমে গেলাম। আমি রুমে গিয়ে এক ঘুম। ঘুম থেকে উঠেছি ঘন্টা তিনেক পরে। নিচে গিয়ে দেখি আব্বা, আম্মা আর আপু, দুলাভাই সবাই বসে আছে। আমাকে দেখেই আব্বা বলে: আব্বা, নেহাল, তুই আজকে যে মেয়েটি দেখে আসছিস সেই মেয়েটি কি তোর পছন্দ হয়েছে? নেহাল: পছন্দ হয়েছে তবে। তখনই আব্বা বলেন: আব্বা, যাক, পছন্দ হলে তো ভালো, আমার সাথে শুক্রের কথা হয়েছে। ও রাজি আছে তোর সাথে মিথির বিয়ে দিতে। নেহাল: আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আব্বা: তাহলে বলেছিস কেন তোর পছন্দ হয়েছে? নেহাল: মেয়েটিকে উচিত শিক্ষা দেবার জন্য। আপনি মেয়ের বাবাকে বারণ করে দেন, আমি এই বিয়ে করতে পারবো না। আব্বা: আমি শুক্রকে কথা দিচ্ছি, সামনে শুক্রবার তোদের বিয়ে। আমি বাড়িতে সবাইকে কথাটা বলে দিচ্ছি। এখন বিয়ের জন্য প্রস্তুতি হও। এই কথা বলে আব্বা চলে গেছে, আর আব্বু দুলাভাই আমাকে বেস্ট অফ লাক বলে চলে গেছে। নেহাল: আম্মা, তুমি কিছু একটা করো। আম্মা: যখন মেয়ের বাবাকে বলেছো তখন মনে ছিল না সামনে কি হবে সেইটার কথা? এখন যা হবে তা মেনে নিলেই ভালো হবে। আম্মাও চলে গেছে, যা এখন কি করব? চিন্তা করছি নিজের মতো করে বসে বসে, হঠাৎ একটা আইডিয়া মাথায়, সাথে সাথে বেরিয়ে গেলাম। বাহিরে এসে দোস্তকে ফোন করে মিথির বাপের নাম্বারটা দিচ্ছি আর বলেছি: নেহাল, দোস্ত এই নাম্বারে ফোন করে বলবি নেহাল খুব বাজে, ওর খারাপ নেশা আছে। সারাদিন মর্দার মেয়েদের পেছনে ছুটে। দোস্তকে যেভাবে বলেছি সে ফোন করে ঠিক তা বলেছে। আমি বাড়িতে আসতেই দেখি আব্বার মেজাজ খারাপ, যাক তাহলে প্ল্যানিং কাজ করেছে। আমি মনের সুখে গান গাইতে গাইতে রুমে গিয়ে এক ঘুম, সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এসেছি। আব্বা: নেহাল, তোর সমস্যা কি? নেহাল: কেন বাবা, কি করেছি? আব্বা: তুই তোর বন্ধুরে দিয়ে শুক্কুর আলীকে ফোন করে উল্টাপাল্টা বলিস কেন? শোন নেহাল, বিয়ে কিন্তু মিথিকে করতে হবে, আমি আর আমার দোস্ত মিলে আগে থেকে প্ল্যান করেছি। আজকের পর যদি বিয়ে ভাঙার বিন্দু পরিমাণ চেষ্টা করিস তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। নেহাল: ঠিক আছে বলেই কেটে পড়েছে। বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে অফিসে যাচ্ছে, তখনই মোবাইলটা বেজে উঠছে। বাইকটা সাইড করে মোবাইলটা পকেট থেকে বের করে দেখে আননোন নাম্বার রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলে: এই ছেলে, তুই কেমন বেহাইয়া রে, তোর কি দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে? আমাকে ছাড়া কি আর কোনো মেয়ে দেখিস না? আমি ছাড়া আর কোনো মেয়ে নেই যে তুই বিয়ে করবি? নাকি দুনিয়াতে শুধু আমি একা মেয়ে? এবার বুঝতে পারছি এটা মিথি। শোন, তুই তাড়াতাড়ি করে ক্যাফে হয়ে যায়, তা না হলে তোর বিয়ে করার সব বের করে দিব। নেহাল এতক্ষণ চুপচাপ কথাগুলি শুনছে, আর কিছু বলেনি, ফোনটা ওপাশ থেকে কেটে দিছে। নেহাল বাইক নিয়ে সোজা ক্যাফে হয়ে গেছে। নেহাল ভিতরে ঢুকে দেখে মিথি আর একটা ছেলে বসে আছে। নেহালকে দেখে মিথি ছেলেটার হাত ধরেছে নেহাল কাছে গিয়ে বলে। তবে নেহাল রেস্টুরেন্ট ওদের সামনে গিয়ে মোবাইলের অডিও রেকর্ডিং চালু করে নিচ্ছে। যখন কাছে গেছে তখন সে দেখে মিথি যে ছবি দেখিয়েছে সেই ছেলেটা। এর মানে মিথি ওর সাথে প্রেম করে। তখনই নেহাল বলে: নেহাল, ফোন করেছো কেন? তখনই মিথি বলে: মিথি, কেন করেছি জানিস না?
শোন, যদি তুই বিয়ে করতে রাজি হস তাহলে কিন্তু তোর খবর আছে। নেহাল, কি করবি? তখন মিথির সাথে বসা ছেলেটা বলে। ছেলে কি করবো মানে, তুই দেখতে চাস? নেহাল, দেখা কি করবি? ছেলে, তোকে মেরে রাস্তায় ফেলে রাখবো। ভালোই ভালোই মিথিকে বিয়ে করার ভূতটা মাথা থেকে সরিয়ে নে। নেহাল, সরাবো কি করে, আমাদের তো বিয়ে হবেই। মিথি, কি বিয়ে হবে? যদি ভাগ্যক্রমে বিয়েটা হয়ে যায় তখন বাসর ঘরে বিষ খেয়ে মেরে ফেলবো। যদি বেশি কাজ না হয় তখন চাকু দিয়ে গলা কেটে ইমরানের সাথে পালিয়ে যাব। তার মানে মিথির বয়ফ্রেন্ডের নাম ইমরান। নেহাল, তাই নাকি? ঠিক আছে, এগুলো তো তোমার বাবাকে শোনাতে হবে। মিথি, আমার বাবাকে বললে বিশ্বাস করবে না। নেহাল, হাসালে যদি প্রমাণ দেই। মিথি, কি প্রমাণ আছে তোমার কাছে? তখনই নেহাল রেকর্ডিং চালু করে দেই আর ইমরান মিথি দুজনে চুপ করে হা হয়ে তাকিয়ে থাকে। তখনই মিথি হাত জোর করতে থাকে যাতে ডিলিট করে দিতে বলে। নেহাল, ডিলিট করবো, তবে আমার কিছু শর্ত মানতে হবে। রাজি থাকলে, হা না থাকলে আমি গেলাম তোমার বাবার কাছে। ইমরান, মিথি তুমি রাজি হবে না? ছেলেটার মতো সুবিধা লাগছে না। যা গিয়ে দেখা, আমরা আজকে কাজে অফিসে গিয়ে বিয়ে করে নিব। নেহাল, এটার রেকর্ডিং হয়েছে যাচ্ছে। মিথি তোমার বাবাকে বলতে এই কথা বলে যখনই বেরিয়ে আসবো তখনই মিথি বলে। মিথি, আমি রাজি, বলেন কি শর্ত আপনার? নেহাল, শর্ত পরে বলছি, আগে আমার সাথে এখন চলো, যদি কোনো কথা বলো তাহলে কিন্তু শর্ত বাড়বে। মিথি চুপচাপ আমার সাথে বেরিয়ে এসেছে। মিথি, বাইকে বসো। মিথি বাইকে বসেছে আর বসা মাত্র ব্রেক মিথি সোজা আমার পেছনে ধাক্কা খেয়েছে। মিথি, এটা কি হলো? নেহাল, এটা তোমাদের প্রেম কতটা মজবুত তা ট্রাই করেছি। মিথি, তা কি বুঝলেন? নেহাল, বুঝলাম তোমাকে ইমরান ব্যবহার করছে আর তুমি ওর সৌন্দর্য পাগল হয়ে আছো। যাকে বলে উপরে উপরে প্রেম, ভিতরে সব ফাঁকা কথাটা বলে বাইক চালাতে আরম্ভ করেছে। আর একটু পর পর ব্রেক আর মিথির অবস্থা 12টা বাজতেছে। তখন মিথি বাধ্য হয়ে জড়িয়ে ধরে বলে। মিথি, এত ব্রেক মারার কোনো দরকার নেই, আমি জড়িয়ে ধরেছি, এবার শান্তিতে বাইকটা চালান। নেহাল মুচকি হেসে বাইক থামিয়ে দিছে। তখনই মিথি বলে, কি হলো, বাইক থামালেন কেন? নেহাল, নামো তারপর বলছি। মিথি বাইক থেকে নেমেছে আর তখন নেহাল বলে, আসলে তোমার ক্যারেক্টার সমস্যা আছে, তোমাকে আমার সাথে নিলে আমার ক্যারেক্টার সমস্যা হবে। তুমি হেঁটে হেঁটে চলে যাও। এই কথা বলে নেহাল বাইক নিয়ে সোজা চলে আসে। নেহাল পাত্রী নাকি তোমার সামনে মোবাইল হাতে নিয়ে এসেছে, আবার তোমার সামনে বসে বসে মোবাইলে চ্যাটিং প্যাটিং করছে। তারপরে নাকি তুমি মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়েছ। অফিসে ঢোকা মাত্র আমার ম্যাডাম এসব কথা জিজ্ঞেস করতে আরম্ভ করছে। কিন্তু মনের মাঝে একটা প্রশ্ন জাগলো, ম্যাডাম এই কথা জানতে পারলে কি করে? তখনই ম্যাডাম বলে, ম্যাডাম, নেহাল কি হলো, কথা বলছো না কেন? নেহাল, ম্যাডাম এই কথা আপনি জানলেন কি করে? ম্যাডাম, তোমার আম্মার সাথে আমার দেখা হয়েছে আর উনি আমাকে বলেছে তোমাকে বুঝিয়ে বলতে। শোনো নেহাল, বিয়ের ব্যাপার সবকিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। নেহাল, ম্যাডাম আসলে মেয়েটিকে উচিত শিক্ষা দেবার জন্য বলেছি বিয়ে করব। আসলে আমার এই মেয়েকে বিয়ে করার বিন্দু পরিমাণ কোনো ইচ্ছে নেই। ম্যাডাম, ঠিক আছে, তাই যেন হয়। আচ্ছা তাহলে তুমি ডেস্কে যাও। নেহালের কিছু না বলে তার ডেস্কে এসে বসেছে। নেহাল মনে মনে ভাবছে মিথিকে কি করে অ্যাডভার্টাইজ দেওয়া যায়। সব চিন্তা এখন স্থগিত করে নিজের কাজে মনোযোগী হয়েছে। কাজ করছে এমন সময় মোবাইলটা আবার বেজে উঠেছে। মোবাইল হাতে নিয়ে দেখে মিথি নাম্বার নেহাল রিসিভ করেনি। মিথি আরো 3বার কল করেছে, তা নেহাল রিসিভ করেনি। নেহাল তার হাতের কাজগুলি শেষ করে লাঞ্চ করতে গিয়ে মিথিকে ফোন করেছে। রিং হতেই মিথি রিসিভ করে বলে, মিথি, এই ছেলে তোর সাহস তো কম না। আমি ফোন করছি, তুই রিসিভ করিস না কেন? তুই জানিস আমার সাথে কথা বলার জন্য কত ছেলে ফোন করে? নেহাল, তোমার যে ক্যারেক্টারের প্রবলেম আছে সেটা আমি তোমাদের বাড়িতে গিয়ে বুঝতে পারছি। সুতরাং নতুন করে আর কোনো বোঝানোর দরকার নেই। এখন বলো কেন ফোন করেছ? মিথি, ওই তুই নিজেকে কি মনে করিস? নেহাল, ব্যবহার বংশের পরিচয় মিলে। সুতরাং এমন কোনো ব্যবহার করো না যার কারণে তোমার বংশের বদনাম হয়। মিথি, কি আমার ব্যবহার খারাপ? আর নিজে একা একটা মেয়েকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে গেছো, তখন কোথায় ছিল ব্যবহার? নেহাল, আচ্ছা তুমি কি ঝগড়া করার জন্য ফোন করেছো?
মিতি, আমার ভয় গেছে ঝগড়া করতে। যে কারণে ফোন করেছি সেই কারণটা বলি। কানগুলি খুলে শুনে রাখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কারণ আমি ইমরানকে ছাড়া কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। নেহাল, এসব ডায়লগ পূর্ণ হয়ে গেছে, নতুন কিছু থাকলে বলতে পারো। মিথি, দেখুন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। নেহাল, আমার মোবাইলের টাকা শেষ করে আপনার প্রীতির আলাপ শোনার কোনো ইচ্ছে নেই। এই কথা বলেই ফোন কেটে দিচ্ছে টুটু করে। ওই দিকে মিথির মাথায় গরম হয়ে গেছে। কেমন ছেলেরে বাবা, আমার বয়ফ্রেন্ড আছে তাই জন্য আমাকে বিয়ে করতে যাচ্ছে। ঠিক আছে, আমিও দেখে নিব কি করে বিয়ে করে। এক কাজ করি, বাবাকে বারণ করে দিই, বাবা আমি এই বিয়েটা করতে পারবো না। কিন্তু বাবা যে রাগিয়ে এই কথা বললে আমাকে বন্দি করে রেখে সেই দিন বিয়ে দিয়ে দিবে। না, এই ঘাট তেরা ছেলে নেহালটার একটা ব্যবস্থা করতে হবে। আর এদিকে নেহাল বসে বসে প্ল্যান করছে কি করে মিথিকে কি করে আরো জ্বালানো যায়। নেহাল লাঞ্চ করে আবার কাজে মনোযোগী হলো। অফিস ছুটির পর বাড়িতে গেছে। নেহালের বাড়িতে ওর বাবা মা থাকে। নেহাল ছাড়া ওর একটা মাত্র বড় বোন আছে, ওর বিয়ে হয়েছে একটা সরকারি চাকরিজীবী ছেলের সাথে। নেহালের বাবার ছোটখাটো ব্যবসা আছে। নেহালের এত বড় লোক নয়, তবে মোটামুটি সুখী পরিবার ওরা। নেহাল বাড়িতে ঢুকে সোফায় বসেছে, তখনই ওর আব্বা বলে, আব্বা, নেহাল শুক্কর লিখেছে তোর নামে আজে বাজে রিপোর্ট দিতেছে। নেহাল, শুক্কর আলীটাকে? আব্বা, তোর হুব সুসবর মিথির বাবা। এবার চিনতে পারছিস? নেহাল, হ্যাঁ চিনতে পারছি। আব্বা, না চিনতে পারলে সমস্যা নেই, তবে আমি চিন্তা ভাবনা করছি সামনে শুক্রবারে তোদের কাবিনের কাজটা সেরে ফেলবো। আর সামনে মাসে ভালো একটা দিন দেখে মিথিকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। আম্মা, আপনি এসব কি বলছেন? আমি তো বলেছি মেয়েটির অন্য ছেলের সাথে রিলেশন আছে। আর তাছাড়া মেয়ের চাল চলন তেমন ভালো না। আব্বা, আজকালের ছেলে মেয়েদের বিয়ের আগে একটু আধটু এমন প্রেম টেম থাকে। আর তোমার ছেলে কি দুধে দোয়া তুলসী পাতা নাকি? আপু, আব্বা আপনি এসব কি বলছেন? নেহাল তো আর প্রেম করা অবস্থায় বিয়ে করতে গেছে না। আর যা বলেন আমরা জানি শোনে, এমন মেয়েকে কি করে বাড়িতে বউ হিসেবে আনবো? আব্বা, আমি এত কথা শুনতে চাই না আর বুঝতে চাই না। নেহাল, আমি যা বলছি তাই হবে, মানসিকভাবে নিজেকে তৈরি করে নাও। নেহাল, আব্বা আমাকে কিছুটা চিন্তা করতে দেন। আব্বা, নেহাল সময় দিলেও আমার মতামতে কোনো পরিবর্তন হবে না। আর তাছাড়া তোর হাতে বেশ কিছুদিন সময় আছে। আর বাড়ির সবাই ভালো করে শুনে রাখো, মিথি হবে এই বাড়ির বউ। নেহাল কাউকে কিছু না বলেই সোজা রুমে চলে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে নাস্তা করে রেডি হয়ে অফিসে চলে গেছে। নেহাল কাজ করছে, তখনই তাহার কলিগ সাবিত সাহেব বলে, সাবিত, নেহাল সাহেব, তা আপনার কি বিয়ে হবে এই বছরে? নেহাল, সেটা আল্লাহ ভালো জানে। সাবিত, আল্লাহ তো ভালো জানবে, তবে ফিকির করতে হবে। যাই হোক, আজকে সন্ধ্যায় আমার সাথে যাবেন? নেহাল, কোথায় যাবেন? সাবিত, ওই প্রতি সপ্তাহে যেখানে যাই সেখানে যাব। নেহাল, সাবিত সাহেব আপনার তো স্ত্রী আছে, তা ওই সব বাজে জায়গাতে কেন যান? সাবিত সাহেব, এসব নেশা একদম খারাপ, যা আপনার জীবন আর কেরিয়ার ধ্বংস করে দিবে। সাবিত, আরে রাখেন, আপনার উপদেশ যদি যেতে চান তাহলে বলেন, আজকে নতুন জিনিস আসছে। আমাকে ফোন করেছে, যদি আপনি যান তাহলে নতুনটা আপনাকে দিব। নেহাল, আপনি যান তো আমার সামনে থেকে। আপনার মতো স্বামীদের জন্য আজ বউরা স্বামীকে বিশ্বাস করে না। সাবিক সাহেব চলে গেছে, আমি কাজে মনোযোগী হলাম। সন্ধ্যায় অফিস থেকে বেরোবো, তখনই মিথি ফোন করেছে। আজকে আমি প্রথমে রিসিভ করে নিলাম। তখনই মিথি বলে, মিথি শুনেন, আপনার সাথে আমার কথা আছে, এবং কথাটা এখনই বলতে চাই। নেহাল, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আগামীকাল দেখা করব। আর তখনই যা বলার বলো। মিথি, না আমি আজকে এবং এখনই দেখা করব। গতকাল যে রেস্টুরেন্টে এসেছেন আপনি ওই রেস্টুরেন্টে চলে আসুন, আমি অপেক্ষা করছি। নেহাল, আপনার কথা মতো আমি আসবো, তা আপনি ভাবলেন কি করে? এমনও হতে পারে আপনি আপনার বয়ফ্রেন্ড মিলে গুন্ডা ভাড়া করে রাখছেন আমাকে পেটাবার জন্য। আগামীকাল সকালে ফোন করে আমি যেখানে আসতে বলবো সেখানে আসবে। আর আগামীকাল আসলে শর্তের কথাগুলি বলে দিব। মিথি, কোন শর্ত? নেহাল, ভুলে গেছো এত তাড়াতাড়ি? তোমার বাবার কাছে রেকডিং পাঠাবো। তখনই মিথি বলে,
মিথি, আপনি এখনো ডিলিট করেন না এর রেকর্ডিংগুলা? নেহাল, আগে শর্তগুলি মেনে কাজ করো, তারপর চিন্তা ভাবনা করবো। এখন কথা না বাড়িয়ে ফোন রাখো, আমি বাইক চালাবো। আর বাইক বা গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা ঠিক না। কল কেটে দিয়েছি। মিথি তো রেগে মেগে আগুন হয়ে বসে আছে। তবে মিথি আজকে একটা প্ল্যান করেছিল, সেই প্ল্যানটা সফল হয়নি। মিথি তার রাগ কমিয়ে বাড়িতে এসেছে আর নেহাল তার বাড়িতে পৌঁছে গেছে। মিথির বাবা আর নেহালের বাবা দুজনে মিলে ওদের বিয়ে একদম পাক্কা করে ফেলতেছে। কিন্তু নেহাল তো মিথিকে বিয়ে করবে না। আর মিথি তো নেহালকে সহ্য করতে পারে না। এটা ওদের বাবারা ঠিক বুঝতে পারছে, কিন্তু তারা চাই যেভাবে হোক বিয়ে হয়ে গেলে একটা সময় সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, সত্যিই কি বিয়ের পর একটা সময় সব ঠিক হয়ে যায়? নেহালের মা, নেহাল কিরে কিছুদিন যাবত তোকে অনেকটা চিন্তিত মনে হচ্ছে কেন? নেহাল, তেমন কিছু না। নেহালের মা, নেহাল তুই কি সত্যিই মিথিকে বিয়ে করতে চাস? নেহাল কিছু বলতে যাবে তখনই নেহালের বাবা এসে হাজির। তখন নেহাল কিছু না বলে রুমে চলে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে এশার নামাজ পড়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে প্রতিদিন মতো করে অফিসের জন্য রওনা দিবে, ঠিক তখনই মিথির কথা মনে হলো। আরে মিথিকে তো আমি বলেছি আজকে সকালে দেখা করব। একটা ফোন করি। না থাক, এখন ফোন করার দরকার নেই, দুপুরবেলা ফোন করব বলে বেরিয়ে আসি। বাহিরে এসে বাইক বাহির করেছি, তখনই মোবাইলের রিংটোন বেজে উঠছে। মোবাইল হাতে নিয়ে দেখি মিথি ফোন করেছে। রিসিভ করেছি, তখনই মিথি বলে, মিথি, ওই আপনি তো বলেছেন সকালে দেখা করবেন, এখন পর্যন্ত ফোন করেন নাই। আমি তো সেই সকাল থেকে অপেক্ষা করতেছি আপনার ফোনের জন্য। নেহাল, আমি এখন অফিসে যাচ্ছি, পরে দেখা করব। মিথি, ওই না, আমি এখনই দেখা করব। নেহাল, তাহলে রিং রোডের মোড়ে চলে আসো। ফোন কেটে আমি বাইক নিয়ে গেলাম। আমি তো 20 মিনিটের মধ্যে চলে এসেছি। বাইক পার্কিং করে দাঁড়িয়ে আছি, তখনই চেয়ে দেখি মিথি আজকে একা এসেছে। আমাকে দেখে গেছে এসে বলে, মিথি, কেমন আছেন? নেহাল, আলহামদুলিল্লাহ ভালো। কি কথা বলবেন তাড়াতাড়ি বলেন, আমার অফিসে যেতে হবে। মিথি, বলছি, তবে চলেন কোথাও বসি। নেহাল, থাক, কোনো দরকার নেই, যা বলার এখানে বলো। মিথি, এখানে ঠিক আছে বলছি বলে হাতের মোবাইলটা বের করে একটা মেয়ের ছবি দেখিয়ে বলে, এই যে আমার ফ্রেন্ড ববি, ওর সাথে আপনি প্রেম করেন। দেখেন ববি আমার থেকে অনেক সুন্দর। এখন আপনি দয়া করে আমার বাবাকে বলে দেন আমাকে আপনি বিয়ে করবেন না। নেহাল মিথির আর ববির দিকে তাকিয়ে আছে। নেহাল, মিথি, তোমার কি মাথায় প্রবলেম আছে? মিথি, হ্যাঁ আছে তো। আমি রাতে ঘুমাবার সময় হাত নাড়াচাড়া করি। আর আমার পাশে যে থাকে তাকে গলা টিপে ধরি, লাথি মারি। আর আমি রাতের বেলা অনেক জোরে জোরে নাক ডাকি। নেহাল, সেটা আমারও আছে। আমার পাশে কেউ শুইলে থেকে ঠাসঠুস থাপ্পড় মারি। আর জোরে জোরে গ্যাস পাম্প করি, যা অন্যের ঘুম হারাম হয় না, বরং তার বমি চলে আসে। মিথি, কি? নেহাল, জি। এখন আমার শর্তগুলি শুনে রাখো, আর সেইগুলির একটা মিস হলে সব রেকর্ডিং তোমার বাবার কাছে চলে যাবে। এরপর কি হবে তুমি তো খুব ভালো করেই বুঝতে পারছো। মিথি, হ্যাঁ বুঝতে তো পারছি, বলেন কি শর্ত? নেহাল, শর্ত নাম্বার 1, 7 দিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে। 1 ওয়াক্ত নামাজ ছাড়া বাবা কাজা করা যাবে না। শর্ত নাম্বার 2, এই 7 দিন আমি যখন যা বলবো তাই করতে হবে। মানে যেখানে যেতে বলবো আমার সাথে যেতে হবে। তবে খারাপ কিছুই করতে বলবো না, এটা মাথায় রেখো। এবার শর্ত নাম্বার 3, এই 7 দিন ইমরানের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবে না। এমনকি 1 মিনিটের জন্য মোবাইলে কথা বলতে পারবে না। আর দেখা তো ভুল করেও করা যাবে না। তুমি কি এই শর্তগুলি মেনে 7 দিন চলতে পারবে? মিথি, কি বলছেন আপনি এসব? আমি সব পারবো, কিন্তু ইমরানের সাথে যোগাযোগ না করে থাকতে পারবো না। নেহাল, ঠিক আছে, তাহলে আমিও বিয়ে ক্যান্সেল করতে পারবো না। আমি আজকে তোমার বাবাকে রেকর্ডিং শুনিয়ে দিব। মিথি, প্লিজ আপনি এমনটা করবেন না। নেহাল, তাহলে তুমি 3টা শর্ত মেনে এই 7 দিন চলতে পারবে? মিথি চুপ করে আছে, কি বলবে তা ভেবে পাচ্ছে না। তখন নেহাল বলে, ঠিক আছে, মিথি বিয়ের জন্য তৈরি হয় না। এই কথা বলে যখনই চলে আসছে তখনই মিথি বলে, মিথি, আমি রাজি, তবে এই 7 দিন আপনি যা বলবেন তাই হবে, কিন্তু আপনাকে কথা দিতে হবে।
7 দিন পর আপনি নিজে আমাদের বাড়িতে এসে আমার বাবাকে বলবেন আপনি আমার যোগ্য নন আর আপনি নিজেই অন্য মেয়ের সাথে লাইন করেন, তাই বিয়েটা করবেন না। বলেন আমার শর্তে রাজি আছেন তো? নেহাল: হ্যাঁ, রাজি আছি। মুচকি এসে নেহাল চলে যাচ্ছে, তখনই মিথি বলে: মিথি, একটা কথা বলবো? নেহাল: তুমি যা বলবে তা আমি জানি, তবে তুমি যেতে পারো, তবে আমার মন চাইলে মাঝ রাস্তায় নামিয়ে দিব, কি রাজি আছো? মিথি: থাক, তার কোনো দরকার নেই, তবে আপনি বুঝলেন কি করে আমি আপনার সাথে যেতে চাইছিলাম? নেহাল: সেটা বুঝার ক্ষমতা আমার আছে, আর যার জন্য তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দিতে এতটা উঠে পড়ে লাগছে। আচ্ছা থাকো, আমি যাই বলে নেহাল এসে বাইকে বসেছে, ঠিক তখনই মিথি এসে বাইকে বসে বলে: মিথি, ইচ্ছে হলে নামিয়ে দিয়ে নেন, তা না হলে কলেজ অব্দি ছেড়ে দিন কেমন? নেহাল মুচকি এসে বাইক চালাতে আরম্ভ করছে, কিছুটা পথ যাবার পরে বাইক থেমে গেছে, আর জানতাম এমনটা করবেন, এই কথা বলে মিথি নিজে থেকে নেমে হাঁটা দিচ্ছে। বাইকটা নিজে থেকে থেমে গেছে, আর মিথি মনে করেছে নেহাল ইচ্ছে করে থামিয়ে দিচ্ছে, তাই নেমে হাঁটা দিচ্ছে। নেহাল কিছু বলতে যাবে কিন্তু বলেনি। মিথি কিছুটা পথ যাবার পরেই নেহালের বাইক ঠিক হয়ে গেছে। নেহাল তার মতো করে অফিসে গেছে। তখনই নেহালের ম্যাডাম এসে হাজির, কারণ আজকে নেহাল দেরি করে অফিসে এসেছে। ম্যাডাম, নেহাল, ইদানিং দেখছি তোমার সময়ের প্রতি কোনো খেয়াল নেই। যখন মন চাইছো আসছো, আবার বেরিয়ে যাচ্ছ, কি ব্যাপার, সমস্যা কি তোমার? নেহাল: সরি ম্যাম, কিছুটা দেরি হয়ে গেছে, আগামীকাল থেকে ঠিক সময় আসবো। ম্যাডাম, কথাটা যেন তোমার মনে থাকে। আর হাতের কাজটা দ্রুত শেষ করে ইমেলটা সেন্ড করো কেমন? নেহাল: ঠিক আছে। ম্যাডাম চলে গেছে, তখনই একজন কলিগ মুচকি হাসছে আর নিজে নিজে বলছে: মনে হয় বিয়েটা যতদিন না হচ্ছে ততদিন আর শান্তি পাবেন না। নেহাল না শোনার মতো করে কাজে মনোযোগী হয়েছে। হাতের কাজগুলি শেষ করে কফির মগে চুমু দিচ্ছে, এমন সময় মিথির ফোন। মোবাইলটা হাতে নিয়ে ভাবছে রিসিভ করবে কি করবে না, কিন্তু রিসিভ করে বলে: হ্যাঁ বলো, কেন ফোন করেছো? মিথি: কেন ফোন করেছি তার তো অবশ্যই কারণ আছে। আপনি কি একটু আমার সাথে দেখা করতে পারবেন? নেহাল: পারবো না বলে ফোন কেটে দিচ্ছি। আমি আমার কাজগুলি করে আজকে অফিস থেকে একটু আগে বেরোলাম, কারণ আম্মাকে ডাক্তার দেখাতে হবে। আম্মা রিক্সা নিয়ে জেনারেল হাসপাতালে এসেছে, আমি গিয়ে উপস্থিত। আম্মা: কিরে, তুই আসতে এত দেরি করলি কেন? নেহাল: কাজ শেষ করতে দেরি হয়ে গেছে। আসেন, আপনার সিরিয়াল মনে হয় চলে আসে। আম্মাকে সাথে নিয়ে ভিতরে গেলাম। না, এখনো সিরিয়াল আসেনি, আরো একজন রুগী আছে। আমি আম্মাকে বসিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুকিং করছি, এমন সময় চেয়ে দেখি ইমরান একটা নাচকে বলছে: ইমরান, যত টাকা লাগিয়ে দিব তাও আপনি বাচ্চাটা নষ্ট করে দেন। আরে, কার বাচ্চা নষ্ট করবে? ইমরান তো বিয়ে করেনি, তাহলে বাচ্চা আসবে কোথা থেকে? আমি ওদের ফলো করতে আরম্ভ করেছি। কিছুটা এগিয়ে একটা রুমে ঢুকেছি, আমি উঁকি মেরে চেয়ে দেখি একটা মেয়ে বসা, বয়স 15 কি 16 হবে। পরনের কাপড়টা কম দামি, মনে হচ্ছে কাজের মেয়েটাই হবে। ঠিক তখনই মেয়েটা বলে: মেয়ে, ভাইজান, আমার খুব ভয় করছে। আমার বাচ্চা নষ্ট করার কোনো দরকার নেই। আমি নিজে আপনাদের বাড়ি ছেড়ে চলে যাবো, আর কোনোদিন কারো সামনে আসবো না। ইমরান: আরে টিয়া, তোর ভয় পাবার কিছু নেই। ভাইয়া আছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। নার্স আপা আমাদের পরিচিত, ও ডাক্তারের সাথে কথা বলছে। ইমরান টিয়াকে বুঝিয়ে রাজি করিয়ে নিচ্ছে, আর এই ফাঁকে আমি মিথিকে ফোন করে বলে দিচ্ছি দ্রুত হাসপাতালে চলে আসতে। মিথি: হাসপাতালে আসবো কেন? নেহাল: তোমাকে না বলেছি কোনো প্রশ্ন করা যাবে না, তা প্রশ্ন করছো কেন? যা বলেছি তাই করো বলে ফোন কেটে দিচ্ছি। আমি আম্মার কাছে এসেছি আর ইমরানকে ফলো করতেছি। আম্মার সিরিয়াল এসেছে, আম্মাকে ডাক্তারের রুমে দিয়ে এসেছি। আমি বাইরে এসে দেখি ইমরান ছটফট করছে, আর টিয়াকে নার্সোতার সাথে একটা রুমে নিয়ে গেছে। আমি মুখে একটা মাস্ক লাগিয়ে রাখছি, যার কারণে ইমরান আমাকে চিনতে পারছে না। কিছুক্ষণ পর মিথি ফোন করেছে, আমি রিসিভ করেছি। হ্যাঁ বলো মিথি। মিথি: কোথায় আপনি? নেহাল: জেনারেল হাসপাতালে। মিথি: হাসপাতালে তো আমিও আসছি, আপনি কোন ফ্লোরে? নেহাল: সেকেন্ড ফ্লোরে আছি, 12 নম্বর কক্ষের সামনে আসো। মিথি: ঠিক আছে। ফোন কেটে দিচ্ছে, আমি অপেক্ষা করছি, তার কিছুক্ষণ পর মিথি এসেছে। আর মিথি এসে দেখে ইমরান বারান্দায় পায়চারি করছে। ইমরানকে দেখেই মিথি বলে: ইমরান, তুমি এখানে কি করছো? ইমরান মিথিকে দেখে শক খেয়েছে।
ইমরান কি বলবে ভেবে না পেয়ে বলে, ইমরান, কাজের মেয়েটার জ্বর আসছে তাই ডাক্তার দেখাতে আসি। ঠিক তখনই আমি সামনে গিয়ে হাজির। মুখের মাস্কটা সারাতেই ইমরান বলে, নেহাল তুই এখানে কেন? ও বুঝতে পারছি তোমরা দুজন যুক্তি করে এসেছো। নেহাল, যুক্তি করে আসিনি, তবে তোমার কিছু কুকীর্তি দেখাবো তাই মিথিকে এনেছি। ইমরান, মানে? নেহাল, মানেটা তো এখনই পরিষ্কার হয়ে যাবে। মিথি তুমি অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। মিথি, দেখুন আপনি যা বলার ক্লিয়ার করে বলেন, আমার মাথা ঘুরছে। নেহাল, তোমার বয়ফ্রেন্ড ইমরান তার বাসার কাজের মেয়েকে এনেছে বাচ্চা নষ্ট করতে। তখনই মিথি দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়েছে। ইমরান আমার কালার ধরতে চাইছে কিন্তু সাহস হয়নি। আমাদের মধ্যে তর্ক বিতর্কের মধ্যেই অনেকটা সময় চলে গেছে। ইমরান মিথিকে বোঝাতে চেষ্টা করছে, ঠিক তখনই নার্সো এসে বলে, নার্সো, ইমরান বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তবে মেয়েটার অবস্থা ততটা ভালো না, দ্রুত ওর ভালো চিকিৎসার দরকার। কি করব এখন? ইমরান তাকিয়ে আছে, তখন মিথি বলে, মিথি, কি হলো, চুপ করে আছো কেন, বলো, উন্নত চিকিৎসা দিতে। ইমরান, হ্যাঁ, যা যা করার দরকার তা করেন। টিয়া যেন সুস্থ হয়ে যায় সেই ব্যবস্থা করেন। নার্সও ঠিক আছে বলে চলে গেছে। আর মিথি তার হাত দুইটা ইমরানের গালে বসিয়ে দিছে। ইমরান কিছু বলতে চাচ্ছে কিন্তু মিথি বলার সুযোগ দেয়নি, সোজা আমার কাছে এসে বলে, মিথি, আপনি কি দয়া করে আমাকে একটু বাড়িতে পৌঁছে দিবেন? নেহাল, আমার সাথে আম্মা আছে, একটু অপেক্ষা করো। তখনই চেয়ে দেখি আম্মা এদিকে আসে। আম্মা মিথিকে দেখে অবাক হয়ে বলে, আম্মা, মিথি তুমি এখানে? মিথি, হ্যাঁ আন্টি, একটু দরকার ছিল তাই এসেছি। নেহাল, আম্মা, আসলে আমি ফোন করে এনেছি মিথিকে কিছু সত্যতা দেখাবার জন্য। আম্মা, কি সত্যতা? তখন নেহাল সবটা খুলে বলে। নেহালের মা সবটা শুনে নেহালকে বলে, আচ্ছা ঠিক আছে, তুই মিথিকে বাড়িতে দিয়ে আয়, আমি রিক্সা করে চলে যাচ্ছি। নেহাল, ঠিক আছে, আর ডাক্তার কি বলেছে? আম্মা, তেমন কিছু হয়নি, ওই কিছু খাবার বাছা দিচ্ছে আর হাঁটাহাঁটি বেশি করতে বলছে। এখন চল বাড়িতে গিয়ে বাকি সব কথা হবে। নেহাল মিথি সহ বেরিয়ে এসেছে। নেহাল তার মাকে একটা রিক্সা ঠিক করে দিয়ে মিথিকে নিয়ে বাইকে বসেছে। মিথি, আপনাকে ধন্যবাদ আমাকে ইমরানের কাছ থেকে বাঁচানোর জন্য। নেহাল কিছু বলেনি, বাইক চালিয়ে মিথিদের বাড়ির সামনে এসেছে। নেহাল, মিথি নামো। মিথি নেমেছে, তখন নেহাল বলে, মিথি তুমি বাড়িতে যাও, আগামীকাল তোমার বাবার সাথে আমি কথা বলবো, আমি বলে দিব তোমাকে বিয়ে করতে পারবো না, কেমন? মিথি, কিন্তু আপনার কথা মতো তো 7 দিনের এখনো 6 দিন বাকি, আর 6 দিন শেষ না হতেই কেন এমন কথা বলবেন? নেহাল, দেখো, জোর করে কোনো কিছু হয় না, আমি জানি তোমার মনের উপর দিয়ে কি যাচ্ছে, আর তাছাড়া আমিও তোমাকে বিয়ে করতে চাই না। তুমি বিদিন মোবাইল হাতে সামনে আসো, আর আমার রাগ হয়েছে তাই বলেছি তোমাকে আমার পছন্দ হয়েছে, আসলে আমারও কোনো ইচ্ছে নেই তোমাকে বিয়ে করার। তুমি যা, নিশ্চিন্তে থাকো, আমি সবটা খুলে বলবো তোমার বাবাকে। এই কথা বলে নেহাল চলে আসছে আর মিথি নেহালে চলে যাওয়া গুলি দেখছে। মিথির কেন জানি কথাটা শোনার পর থেকেই মন ছটফট করছে, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেহালকে ফোন করেছে কিন্তু নেহাল ফোন রিসিভ করেনি। মিথি রেগে মেগে আগুন হয়ে আছে। মিথি মন ভার করে খেতে বসেছে, তখনই মিথির বাবাকে বলে, মিথি, বাবা, আমি নেহালকে বিয়ে করতে। ঠিক তখনই নেহাল মিথিদের বাড়িতে প্রবেশ করেছে। নেহালকে দেখে তো মিথির বাবা মা সবাই অনেক খুশি হয়েছে। মিথির বাবা, আরে বাবা, নেহাল কেমন আছো? নেহাল, ভালো, আপনার সাথে আমার কিছু কথা আছে। মিথির বাবা, হ্যাঁ বলো, কি কথা? নেহাল, আমি মিথির যোগ্য নই, আর তাছাড়া আমরা গরিব, আর আমি খারাপ নেশা করি, অন্য মেয়েদের সাথে সম্পর্ক আছে। আপনি আব্বাকে বলে দেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে না। মিথির বাবা, আচ্ছা একটু বসো, আমি এখনই ফোন করে বলতেছি। বলেই আব্বাকে ফোন করে বলে, ভাই জসিম সাহেব, আমার ছেলে নেহাল আমার মেয়ে মিথিকে বিয়ে করতে রাজি হয়েছে। নেহাল নিজে এসে আমাকে বলতেছে ওদের বিয়েটা যেন আগামীকালের মধ্যে বিয়ের একটা ব্যবস্থা করে দিয়ে দেই। মিথির বাবার কথা শুনে আমি তো আসমান হতে পড়েছি মনে হচ্ছে। ঠিক তখনই মিথির বাবা বলে, নাও নেহাল, তোমার বাবা তোমার সাথে কথা বলবে।
আমি তো ওনার দিকে এতিম শিশুর মতো তাকিয়ে সোজা দৌড় দিব, তখনই পেছনে থেকে থাবা মেরে আমার শার্ট টেনে ধরছে। ছেলে হিসেবে আমি একদমই ভালো না, আর তাছাড়া আপনার মেয়ের যোগ্যও আমি নয়, তাই আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আপনি আপনার মেয়েকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দেন। এই কথা বলে যখনই চলে আসতেছি তখনই মিথির বাবা পেছনে থেকে থাবা মেরে আমার শার্টের কলার টেনে ধরে বলে, মিথির বাবা, আমার মেয়ের বিয়ে আমি তোমার সাথে দিব। তুমি যোগ্য না অযোগ্য সেটা তো আমি যাচাই বাছাই করেছি, আর বিয়েটা আজকেই হবে, তোমার বাবাকে ফোন করতেছি। নেহাল, আঙ্কেল আপনি আমার কথাটা বুঝার চেষ্টা করেন। আপনারা জোর করে আমাদের বিয়েটা হয়তো দিয়ে দিবেন, কিন্তু আমরা দুজনের মধ্যে কেউ সুখী হব না। মিথির বাবা, নেহাল, কিছু জিনিস আছে যার পরিবর্তন হয় না, কিন্তু মনের রং বদল হতে বেশি সময়ের প্রয়োজন নেই, কখনো কখনো একটা মুহূর্তের দরকার হয়। আমি মিথির বাবা হয়ে তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, তুমি বিয়েটা করে নাও। নেহাল, যেখানে ভালোবাসা নেই সেখানে ঘর সংসার আর বিয়ের কথা আসে কি করে বলেন? কিছু মুহূর্তের জন্য আমি আপনাকে ভরসা দিয়ে বিয়েটা করব, কিন্তু সারাটা জীবন আমাদের সেইটা বহন করে যেতে হবে। আমাকে ক্ষমা করবেন, আমি বিয়েটা করতে পারছি না। মিথির বাবার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছি। মিথি তাকিয়ে আছে আমার দিকে, কিছু বলতে চাই, তার চাওয়ার চোখগুলি বলে দিচ্ছে, কিন্তু সাহসটা করতে পারছে না। মিথির বাবা, নেহাল, তাহলে তুমি সেই দিন বলেছ কেন মিথিকে তোমার পছন্দ হয়েছে, আর আমরা বিয়ে পর্যন্ত আগাতে পারি? নেহাল, সেই দিন কিছুটা প্রতিশোধ আর কিছুটা ইগো ঠিক করার জন্য বলেছি, আর সেই ব্যাপারটা আমি মিথিকে বলেছি। আচ্ছা আঙ্কেল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ বলে বেরিয়ে এসেছি। মনটা কিছুটা খারাপ, কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মন খারাপ করেই অফিসে এসেছি। কারোর সাথে কোনো কথা না বলেই ট্যাক্সি গিয়ে বসে কাজে মন দিলাম। কিছুক্ষণ পর ম্যাডাম এসেছে। ম্যাডাম, নেহাল, তোমার কি মন খারাপ নাকি? নেহাল, না। ম্যাডাম, নেহাল, আমি বুঝি, আর তোমার চেহারাটা বলে দিচ্ছে তোমার মন খারাপ। কি হয়েছে বলো? নেহাল, বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। ম্যাডাম, তাহলে তো খুশির খবর, তোমার তো আনন্দ করা উচিত, তুমি মন খারাপ করে রাখছো কেন? নেহাল, ম্যাডাম, জানি না, তবে কেন জানি মিথির জন্য মা কাজ করছে। ম্যাডাম, আজকে কি আমাকে একটু ছুটি দেওয়া যাবে? ম্যাডাম, ঠিক আছে, হাতের কাজটা শেষ করে বাসায় চলে যেও কেমন? নেহাল, ধন্যবাদ। ম্যাডাম কি এসে চলে গেছে? আমি হাতের কাজটা দ্রুত শেষ করে বেরিয়ে গেলাম। অনেকদিন ধরে ক্লাবে যাই না, আজ বড্ড বেশি ইচ্ছে করছে ক্লাবে যেতে, আর কোনো কিছু চিন্তা না করেই সোজা ক্লাবে গেলাম। মন ভালো করার জন্য মানুষ এসব জায়গা কি করে বেছে নেই, তোর মনটা আরো খারাপ হয়ে গেছে। আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সোজা বাড়িতে এসেছি। আপু, কিরে নেহাল, আজ এত তাড়াতাড়ি চলে এসেছিস? নেহাল, হ্যাঁ, ভালো লাগছে না। আমা, কি বলিস, শরীর খারাপ নাকি? তখন আপু আমার কপালে আর গলার নিচে হাত রেখে বলে, আপু, শরীর তো ভালো আছে। আমি কিছু বলিনি, সোজা রুমে এসে খাটের উপরে শুয়ে পড়েছি। চোখ বন্ধ করলেই মিথির সাথে সময় কাটানো গুলি মনে পড়ে যায়। আরে দূর, কেন শুধু শুধু ওই মেয়েটার কথা ভাবছি? আগে ওর নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলি, যেই কথা সেই কাজ। আজকের পর আর একবারও মনে করব না। আমি উঠে শাওয়ার নিলাম ঘন্টা খানিক। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। সোহেল, কিরে, তোর বিয়ের কি খবর, মেয়ে কি পছন্দ হয়েছে নাকি? রাজেশ, আরে বোকা, পছন্দ হইলে তো আমাদের বলবেই। মিরাজ, কিন্তু নেহাল, তুই যে বলেছিস তোর মেয়ে পছন্দ হয়েছে, ওইটার কি খবর? নেহাল, তোরা কি আমার বিয়ে নিয়ে পড়ে আছিস নাকি? দেখ, এই বিয়ে নিয়ে আর কোনো কথাই শুনতে চাই না। এখন চল বাড়িতে যাওয়া যাক, রাত হয়ে গেছে। সবার থেকে বিদায় নিয়ে বাড়িতে এসে রাতে খাবার খেয়ে ঘুম। পরের দিন নিয়মিত নামাজ পড়ে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে গেলাম। এভাবে আরো 3-4 দিন গেছে। কিন্তু আমার কথা হলো, আব্বা তো এখনো আমাকে কিছু বলেনি, তাহলে কি মিথির বাবা আব্বাকে কিছু বলেনি? অফিসে যাচ্ছি আর হঠাৎ করে কথাটা মনে পড়ে গেল। তবে আগামীকাল তো শুক্রবার, আর অফিস হতে রাতে বাড়িতে গেলেই বুঝতে পারবো। যেই মোড়ে বাইক ঘুরাবো তখনই চেয়ে দেখি মিথি দাঁড়িয়ে আছে আর আমাকে ইশারা করছে বাইক থামাতে। আমি থামাতে চাইনি, কিন্তু কি মনে করে থামিয়েছি। তখনই মিথি কাছে এসেছে। মিথি, কি ব্যাপার, আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে কেন ফেলেছেন? নেহাল, আমার ইচ্ছে, আমার খুশি। তা তোমাকে বলতে যাব কেন? মিথি, আপনার সাথে আমার কথা আছে।
নেহাল, আমার কোনো কথা নেই এর, তাছাড়া তোমার কথা মতো তোমার বাবাকে সব বলেছি, এখন আবার কি কথা থাকতে পারে? মিথি, কথা আছে, এই কথা বলেই বাইক বসেছে। নেহাল, আরে বাইকে বসেছো কেন? মিথি, সিট খালি আছে তাই বসেছি, এখন কথা কম বলে বাইক চালান আর কোনো একটা পার্কের দিকে নিয়ে যান। নেহাল, পার্কে যাবো কেন? আর এখন আমার অফিস আছে, এখন কোথাও যেতে পারবো না। মিথি, ঠিক আছে অফিসে যান, তবে পরে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না। নেহাল, তোমার সাথে আমার আর দেখা হচ্ছে না। আজকের পর থেকে এই রাস্তা দিয়ে আর আমি যাতায়াত করছি না। তুমি এখন বাইক থেকে নামো, আমার বাইকে আর আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। মিথি, কি এত বড় কথা? ঠিক আছে, আমি এর প্রতিশোধ নেব। নেহাল, সেটা সময় বলে দিবে, এখন নেমে কথা বলো। মিথি নেমেছে আর আমি বাইক চালাতে আরম্ভ করেছে। মিথিকে নামিয়ে দিয়ে সোজা অফিসে এসেছি। আজকে কেন জানি খুব ভালো লাগছে। কাজ করতেছি তখনই আম্মার ফোন। আম্মা, নেহাল আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে। নেহাল, কেন আম্মা, কি হয়েছে? আম্মা, তোর রফিক চাচার মেয়ের বিয়ে হঠাৎ করে সব ঠিকঠাক হয়ে গেছে। এখন তো চাচা ফোন করে কান্নাকাটি করছে, যে করে হোক আজকে ওদের বাড়িতে যেতে হবে। নেহাল, তোমরা যাও, আমি যাব না। আম্মা, তুই না গেলে ওরা কষ্ট পাবে, এখন তোর যেতে হবে। আর বাড়িতে একা থাকলে খাবি কোথায়? আর তাছাড়া আগামীকাল তো তোর অফিস বন্ধ থাকবে, তাই কথা কম বলে চলে আসবি কেমন? নেহাল, আচ্ছা আসবো। ফোন কেটে কাজে মন দিলাম। কিছুক্ষণ যাবার পর ম্যাডামকে বলেছি আজকে 2 ঘন্টা আগে বেরিয়ে যাব। ম্যাডাম রাজি হয়েছে, তবে এটা এই মাসের শেষ, আর যদি এই মাসের মধ্যে একদিন আগে বা দেরি করি তাহলে অন্য চাকরি খোঁজার কথা বলে দিছেন। তবে আমাকে ম্যাডাম অনেক ভালোবাসে আর নিজের ছেলের মতো দেখে। যাক, কাজ শেষ করে বাড়িতে এসেছি, এসে দেখি বাড়ির সবাই সেজে গুজে তৈরি হয়ে আছে। আব্বা, নেহাল এসেছিস, যাক ভালো হয়েছে, তোর দুলাভাইকে একটা ফোন করে দেখ কত দূর আছে। নেহাল, হ্যাঁ ফোন করছি, তখনই আপু বলে। আপু, বাবা আমি ফোন করেছি, ও এসে গেছে, তখনই চেয়ে দেখি দুলাভাই এসে হাজির। নেহাল, যা তৈরি হয়ে আয়। নেহাল, হ্যাঁ যাচ্ছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসেছি। সবাই সুন্দর করে সাজুগুজ করেছে। আব্বা একটা মাইক্রো গাড়ি ভাড়া করে নিয়ে এসেছে। সবাই মিলে গাড়িতে বসেছি। আব্বার সামনে, আমরা সবাই পেছনে। সবাই অনেক মজা করতে করতে যাচ্ছি, কিন্তু ঘন্টা খানিক যাবার পরে গাড়িটা একটা কমিউনিটি সেন্টারের সামনে নিয়ে থামিয়েছে। আব্বা, নেহাল নাম গাড়ি থেকে। আমি সহ সবাই নেমেছে। নেহাল, আব্বা আমরা এখানে কখনো এসেছি? আমরা তো চাচার বাড়িতে যাব। আব্বা, হ্যাঁ বাড়িতে যাব, তবে এখানে কিছু কাজ আছে। আয় ভিতরে আয়। আমি যাচ্ছি 1 পা 2 পা করে, কিন্তু যখনই কমিউনিটি সেন্টারের ভিতরে গেছি তখনই দুলাভাই আমাকে বলে, দুলাভাই, নেহাল নাও এই ব্যাগে বরের পোশাক আছে, তুমি ওয়াশরুমে গিয়ে কাপড়টা চেঞ্জ করে আসো। নেহাল, মানে? দুলাভাই, মানে তুমি ফেসে গেছো, আজকে তোমার বিয়ে। নেহাল, কার সাথে? আর আমার বিয়ে মানে কি বলেন আপনি? দুলাভাই, মেয়েটা তোমার চেনা পরিচিত। আর তাছাড়া বাসর ঘরে গেলেই বুঝতে পারবে। যাও, কথা কম বলে কাপড় চেঞ্জ করে আসো। নেহাল নীরব দৃষ্টিতে তাকিয়ে থেকে ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে এসেছে। নেহালকে নিয়ে বরের জায়গাতে বসিয়েছে। কিছুক্ষণের মধ্যে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। নেহাল মন খারাপ করে বসে আছে, কিছুক্ষণ পর চেয়ে দেখি আপু মিথিকে নিয়ে আসে। তবে কি বিয়েটা মিথির সাথে? ঠিক আছে, আমার সাথে এত বড় প্রতারণা, ঠিক আছে আমিও এর শেষ দেখে নিব। মিথির বাবা মিথির সাথে আমার কাছে এসেছে। মিথির বাবা, নেহাল বাবা, আমার যা হয়েছে সবকিছু ভুলে তোমরা দুজনে সুন্দর করে সংসার করবে কেমন? আর আমার মেয়ে মিথিকে তুমি দেখে শুনে রেখো। আব্বা, আরে শুক্কর সাহেব, চিন্তা করেন কেন, আমরা আছি, দেখো বৌমা সুখে থাকবে। আচ্ছা এখন যাই, সবকিছু তাড়াহুড়ার মাঝে হয়েছে। মিথি আমার হাতটা ধরে রাখছে, তবে আমার কেন জানি মিথির প্রতি এখন ঘৃণা হচ্ছে, কিন্তু কেন? এর উত্তর আমার জানা নেই। সবাই মিলে গাড়িতে উঠেছি, মিথি পাশে বসে আছে, আবু দুলাভাই দুষ্টুমি করছে, আমরা চুপচাপ। কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে এসেছি। গাড়ি থেকে নেমে যার যার মতো করে হেঁটে চলে এসেছি। মিথি নিজেই এসেছে, আপু মিথিকে আমার রুমে দিয়ে আসছে, আমি বসে আছি, দুলাভাই আমাকে আবল তাবলু বলছে, আমি শুনেও না শোনার মতো করে রুমে এসেছি। আমাদের আর বিয়ের প্রথম, অর্থাৎ বাসর রাত।
কিন্তু আমাদের ঘরটাতে একটা ফুল নেই। ঘরটা বা পরিবেশটা দেখে মনে হচ্ছে না আজকে আমাদের বাসর রাত। আমি রুমে ঢুকে পাঞ্জাবিটা পরনের থেকে খুলতে যাব, তখনই মিথি খাটের উপর থেকে নেমে এসে আমার পায়ের কাছে বসে সালাম করতেছিল, আর আমি পাগুড়ি সরিয়ে নিয়েছি। মিথি, পা সরালেন কেন? নেহাল, তোমার হাতের স্পর্শ আমার শরীরে লাগুক সেটা আমি চাই না। মিথি, মানে? নেহাল, মানে স্পল। তুমি আমাকে স্পর্শ করা থেকে বিরত থাকবে। আর তাছাড়া আমি বিয়েটা এখনো মেনে নিতে পারছি না। মিথি, দেখুন আগের যা হয়েছে সবটার জন্য ক্ষমা প্রার্থী, দয়া করে সব ভুলে আমরা সংসার করি। নেহাল, দেখো চাইলে সংসার করা যায় না। আচ্ছা, একটা কাজ করা যায়। মিথি, কি কা? নেহাল, আমরা দুজনে একসাথে থাকি, কিছুদিন যাবার পরে যদি মনে হয় আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে তাহলে আমরা সংসার করব। আর যদি না তৈরি হই তাহলে আলাদা হয়ে যাব। মিথি, মানে? নেহাল, মানে যা বলেছি তাই, এখন ঘুম পাচ্ছে, ঘুমাবো, রাত অনেক হয়েছে বলেই শুয়ে পড়েছি। মিথি, আপনি কি এখনো আমার উপর প্রতিশোধ নিচ্ছেন? আমি কথাটা শুনেছি কিন্তু না শোনার মতো করে শুয়ে রইলাম। মিথি আমার পাশে শুয়ে পড়ছে, আমি ঘুমে বিভোর বান করে রইলাম। মিথি আমার কপালে ছোট ছোট করে কিস করতেছিল, তখনই আমি চোখ মেলেছি আর মিথি ভাই চোখ বন্ধ করে নিচে। নেহাল, কি করছো? মিথি, একটু আদর করছি। তখনই নেহাল বলে, নেহাল, সত্যিই তোমার ক্যারেক্টারের সমস্যা আছে। এই কথা বলে একটা বালিশ নিয়ে রুম থেকে বেরিয়ে গেছে। কি মেয়ের বাবা, কোথায় আমি ওকে কিস করতে যাব কিন্তু উল্টা আমাকে কিস করতে আসে। সত্যই এই মেয়ের ক্যারেক্টারের সমস্যা আছে। বালিশ নিয়ে বাইরে গেছি, অমনি আম্মার সামনে পড়েছি। আম্মা, কিরে নেহাল, কোথায় যাচ্ছিস বালিশ নিয়ে? নেহাল, কোথাও না। আম্মা, নেহাল আমি তোর মা, আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ? নেহাল, তোর আর মিথির মাঝে কি কোনো ঝগড়া টগড়া হয়েছে নাকি? নেহাল, আম্মা, মিথির সাথে সংসার করার আমার পক্ষে সম্ভব না। মিথি একদমই ভালো মেয়ে নই। আম্মা, শোন নেহাল, আমরাও প্রথমে এমনটা মনে করেছি কিন্তু গতকাল আমাদের সব ধারণা চেঞ্জ করে দিচ্ছে মিথি। শোন মিথি, এখন তোকে ভালোবাসি আর মিথি নিজে আমাদের বাড়িতে আসে। মিথি আমার কাছে আর তোর বাবার কাছে ওয়াদা দিচ্ছে সে তোকে কখনো কষ্ট দিবে না আর সারাটা জীবন তোর পাশে থাকবে। নেহাল, এটা মিথির নতুন কোনো নাটক হবে? আম্মা, কোনটা নাটক আর কোনটা ভালোবাসা সেটা আমার বোঝার মতো ক্ষমতা আছে। শোন, তুই মিথির সাথে কোনো রকম খারাপ আচরণ করবি না। আমি বলছি মিথি এখন অনেক বদলে গেছে। মিথি তোকে মন থেকে ভালোবাসি আর ভালোবাসাটা তৈরি হতে হাজারো সময়ের প্রয়োজন নেই, সেটা একটা প্রহরে তৈরি হয়ে যায়। যা নেহাল, রুমে যা। নেহাল, হ্যাঁ যাচ্ছি। আমি ভিতরে এসে দরজা বন্ধ করেছি। তখনই চেয়ে দেখি মিথি হাসতেছে। মিথির হাসিটা অনেক সুন্দর লাগছে কিন্তু আমি বলি, এই পেতনির মতো হাসতেছ কেন? মিথি, আমি যদি পেতনি হয় তাহলে তো আপনি পেতনির বর। যাক, ভালোই হয়েছে পেতনির বর হতে পারছেন। তা মিস্টার কোথাও না যেতে ছিলেন তাহলে আবার আসলেন কেন? নেহাল, সেটা তোমাকে বলতে যাব কেন? মিথি, শুনেন, আপনাকে ভালোবাসি আর আপনার সাথে সংসার করতে চাই, এটা না যদি বিশ্বাস করেন তাহলে পরীক্ষা করে নিতে পারেন। নেহাল, থাক, আমার এসবের কোনো দরকার নেই। আমি ঘুমাবো আর যদি ঘুমের মাঝে কিস সিস করো তাহলে কিন্তু খবর আছে। মিথি, আমার ভয় গেছে কিস করার জন্য। আপনি ঘুমান দেন, আমার কি কিছুদিন পরে যখন নিজেই আসবেন তখন কিস করবো না। নেহাল, দরকার নেই তোমার মতো মেয়ের আদর ভালোবাসা পাবার। মিথি, কি এত বড় কথা? ঠিক আছে, আমিও দেখবো আপনি আমাকে ভালো না বেঁচে থাকেন কি করে। মিথি একা একা বক বক করছে আর আমি ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একা নিচে গেলাম। সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। নেহাল, কি হলো, এমন ভাবে তাকিয়ে আছেন কেন সবাই? আপু, তুই একা এসেছিস? মিথি কোথায়? নেহাল, সেটা আমি কি করে বলবো? আম্মা, ওই তো মিথি আসছে। মা, মিথি এসো, বসো এখানে। মিথি গিয়ে আম্মার পাশে বসেছে, তবে ঠিক আমার সামনে চেয়ারে। হঠাৎ করে কে যেন আমার পায়ের গুঁতো দিচ্ছে, আমি পাগুলি সরিয়ে নিচ্ছি। মিথি মুখিয়ে আসে। আমি কিছু না বলেই খাবার শেষ করে কাউকে কিছু না বলে বেরিয়ে গেছি। সারাদিন ঘোরাঘুরি করে ঠিক সন্ধ্যায় বাড়িতে এসেছি। তখনই আব্বার সামনে পড়েছি। আব্বা, নেহাল, কোথায় ছিলি সারাদিন আর তোর মোবাইলটা বাড়িতে রেখে গেলি কেন? নেহাল, কোথায়? আবার অফিসে। আব্বা, মিথ্যা বলছিস কেন?
আমি তোর অফিসে ফোন করেছি, অফিস থেকে বলেছি আজকে তুই অফিস যাসনি। সত্যি করে বল কোথায় ছিলি? আমি চুপ করে আছি, তখনই আম্মা বলে, আম্মা, নেহাল কি হলো বল, কোথায় ছিলি? নেহাল, রাশেদের বাড়িতে আড্ডা দিচ্ছিলাম। আচ্ছা আমি যাই, আমার খিদা লাগছে, খাবো। মিথি, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার দিচ্ছি। নেহাল, তোমার কষ্ট করার কোনো দরকার নেই, আর তাছাড়া তোমার হাতের কোনো কিছু খেলে সেটা পেটে হলেও হবে না। আব্বা, নেহাল মিথির সাথে এমনভাবে কথা বলিস কেন? নেহাল, যে যেমন তার সাথে এমনভাবে আচরণ করতে হয়। আম্মা আমাকে কিছু খেতে দিবেন? তখনই আপু বলে, আপু, আমি দিচ্ছি, তুই হাত মুখ ধুয়ে আয়। আব্বার রাগি চোখে তাকিয়ে আছে, আমি হাত ধুয়ে খেতে বসেছি আর মিথি দৌড়ে রুমে চলে গেছে। আব্বা কিছু বলতে চাইছে কিন্তু খেতে বসেছি তাই রাগিভাবে তাকিয়ে চলে গেছে। খাবার খেয়ে রুমে গিয়ে দেখি মিথি কান্না করছে। নেহাল, এই শোনো, আমি এখন ঘুমাবো, এসব নেকা কান্না বাইরে গিয়ে করো। আর রুমে যখন আমি থাকবো তখন রুমের ভিতরে কোনো রকম আওয়াজ করা যাবে না। মিথি, আমি তো বলেছি আগে যা করেছি তার সব কিছুর জন্য ক্ষমা করে দেন। তাও কেন এমনটা করছেন? নেহাল, তোমাকে আমি কি বলেছি তুমি শুনি? তখন মিথি চোখের পানিগুলি মুছে রুম থেকে বেরিয়ে গেছে। আর আমি মনের সুখে ঘুম দিলাম। এভাবে 2 সপ্তাহ চলে গেছে। মিথি আমাকে অনেক রকম ভাবে বুঝাচ্ছে কিন্তু আমি মিথিকে কোনো রকম পাত্তা দিচ্ছি না। আজকে অফিসে যাচ্ছি, তখনই আম্মা বলে, আম্মা, নেহাল মিথি কতদিন ধরে বলছে ওদের বাড়িতে যাবে। আজকে অফিস থেকে ছুটি নিয়ে নিস, আগামীকাল মিথিদের বাড়িতে যাবি তুই সহ। নেহাল, না মা, আমাকে এখন ছুটি দিবে না। আর মিথি যেতে চাইলে ওকে একাই যেতে বলেন, এখানে আমার যাওয়ার কি দরকার? আম্মা, বিয়ের পর এই প্রথম মিথি ওদের বাড়িতে যাবে, তাও আবার একা যাবে। নেহাল, একা না গেলে আপনি সাথে চলে যান, এই কথা বলে বেরিয়ে গেছি। মিথির মুখটা ছোট হয়ে গেছে, অফিসে এসে নিজের মতো করে কাজগুলি করে নিলাম। আজকে বাড়িতে ফিরতে অনেক দেরি করেছি, গিয়ে দেখি মিথি খাবার টেবিলে খাবার সাজিয়ে রেখে চেয়ারে বসে ঘুমিয়ে আছে। আমি কিছু না বলেই রুমে যাচ্ছি, তখনই মিথি বলে, মিথি, আরে আপনি কখন এসেছেন? নেহাল, এখনই। মিথি, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমরা দুজনে একসাথে খাবো। নেহাল, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। এই কথা বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। মিথি রুমে গিয়ে দরজা বন্ধ করে আমার পাশে গিয়ে শুয়েছে। মিথি, আপনি কি ঘুমিয়ে গেছেন? আমি শুনেও না শোনার মতো করে চোখ বন্ধ করে রাখছি। তখন মিথি আবার বলে, আমি জানি আপনি জেগে আছেন, কিন্তু আমার সাথে কথা বলতে চাচ্ছেন না। আমাকে আগামীকাল সকালে কষ্ট করে বাড়িতে নামিয়ে দিন। আমি বুঝতে পারছি আপনি আমাকে সহ্য করতে পারেন না, তাই সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার জীবন থেকে দূরে সরে যাব। মিথি তার মতো করে বক বক করে চলছে আর আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি মিথি তার ব্যাগ নিয়ে রেডি হয়ে আছে। আমাকে দেখে আম্মা বলে, আম্মা, নেহাল তুই নাকি মিথিকে নিয়ে ওদের বাড়িতে যাবি? আর সকালে নাস্তাটা নাকি মিথির বাড়িতে গিয়ে করবি? নেহাল, মানে? আপু, মানে নেহাল, তুই যে মিথির কথা ফেলতে পারবি না সেটা আমরা ঠিকই বুঝতে পারি। আব্বা, যাক, তাহলে আমার সম্মানটা কিছুটা থাকবে মিথির বাবার কাছে। ঠিক আছে, সাবধানে যাস। মিথি, আসুন, আপনার সবকিছু আমার ব্যাগে নিয়ে নিছি। বাবা মা আর আপু, তোমরা আমাদের জন্য দোয়া করো। নেহাল, কি হচ্ছে এসব? মিথি, যা দেখছেন। আসেন আমার সাথে, বাকি কথা যেতে যেতে হবে বলে সবার সামনে এসে মিথি আমার হাত ধরে টান দিয়েছে আর হাতটা ছাড়িয়ে সোজা একটা থাপ্পড় দিয়েছি। আমার কান্না দেখে সবাই তো হতবাক হয়ে গেছে। ঠিক তখনই মিথির বাবা এসে আমাদের বাড়িতে উপস্থিত আর মিথি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিথির বাবা দরজার সামনে এসে দাঁড়িয়েছে আর মিথি গালে হাত দিয়ে রাখছে। সবাই চুপচাপ, কেউ কিছু বলছে না। আমি মিথির বাবাকে দেখে না দেখার মতো করে চলে যাচ্ছি, তখনই আব্বা বলেন, আব্বা, নেহাল তোর শ্বশুর এসেছে, ওনাকে সালাম দিয়ে কৌশল বিনিময় না করে চলে যাচ্ছিস? মিথির বাবা, আরে ভাই সাহেব, ছোট মানুষ, এত কিছু জানে না হয়তো। মা, মিথি, কেমন আছিস তুই? মিথি, হ্যাঁ বাবা, আমি খুব ভালো আছি। তা বাড়ির সবাই কেমন আছে? মিথির বাবা, হ্যাঁ সবাই ভালো আছে। আপু, আঙ্কেল হাত মুখ ধুয়ে আসুন, নাস্তা করবেন। মিথির বাবা, না মা, আমি নাস্তা করে এসেছি। এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম মেয়েটাকে একটু দেখে যাই।
আচ্ছা ভাই সাহেব, তা মামি থেকে আর জামাই বাবাকে আমাদের বাড়িতে কবে পাঠাচ্ছেন? আব্বা, 2-1 দিনের মধ্যে পাঠাবো। তখনই আপু জোর করে মিথির বাবাকে ভিতরে এনে খাবার টেবিলে বসিয়ে দিছে। আর মিথিকে বলেছে খাবার সামনে দিতে। মা বাবা বসে ওনার সাথে কথা বলছে, আমি গিয়ে সালাম দিলাম। নেহাল: আসসালামু আলাইকুম, কেমন আছেন? মিথির বাবা: আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? নেহাল: জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা আঙ্কেল, আমি অফিসে গেলাম। এই কথা বলেই বেরিয়ে এসেছি। মিথি আমার দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পারছি মিথি কিছু বলতে চাইছে, কিন্তু আমি সেটা পাত্তা না দিয়ে সোজা অফিসে চলে এলাম। কাজ করছি তখনই পাশের কলিগ বলে: কলিগ: কি মিস্টার নেহাল সাহেব, বিষণ্ণ দেখাচ্ছে আপনাকে? ভাবির সাথে ঝগড়া হয়েছে নাকি? আমি কিছু বলছি না, তখন নিজে নিজে বলছে: আজকালের বিয়ের পর ছেলেদের মন মানসিকতা কি যে হয়। নেহাল: আপনার মনে হয় বয়স 80 ছাড়িয়ে গেছে। যত সব ফালতু কথাবার্তা বলেন। আমাকে কাজ করতে দেন, তা না হলে ম্যাডামকে বলে দিব আপনি আমাকে কাজে ডিস্টার্ব করছেন। উনি এর কিছু না বলেই নিজের জায়গাতে বসে কাজ করতে আরম্ভ করছে। আমি কাজে মনোযোগী হলাম, তখনই চেয়ে দেখি আম্মা ফোন করছে। রিসিভ করার সাথে সাথে আম্মা বলে: আম্মা, নেহাল তাড়াতাড়ি করে মডার্ন হাসপাতালে চলে আয়। মা, মিথিকে নিয়ে আমরা হাসপাতালে এসেছি। নেহাল: মিথির কি হয়েছে? আম্মা কিছু না বলে ফোন কেটে দিচ্ছে। আমি ম্যাডামকে বলে ছুটি নিয়ে বেরিয়ে পড়েছি। বাইকে করে যাচ্ছি আর বারবার মিথির সাথে খারাপ আচরণগুলি মনে পড়ছে। ঘন্টা খানেক বাদে হাসপাতালে গেলাম। হাসপাতালে নিচে গিয়ে আম্মাকে ফোন করেছি, আম্মা 2 তলা 20 নম্বর রুমে যেতে বলেছে। আমি দৌড়ে রুমে গিয়ে দেখি মিথির 2 হাত ব্যান্ডেজ করা, আম্মা আপু দুজনে পাশে বসা আর মিথি শুয়ে আছে। আপু: নেহাল এসেছিস? নেহাল: হ্যাঁ। মিথির কি হয়েছে? হাতে ব্যান্ডেজ কেন? আম্মা: রুমের ফ্যান দিয়ে 2 হাত কেটে ফেলছে। নেহাল: ফ্যান দিয়ে হাত কাটবে কি করে? আপু: মিথি তার ল্যাকের উপরে রাখতে গেছে, কিন্তু ফ্যান বন্ধ না করেই। আর ল্যাকের রেখে নামাতে গিয়ে একটু পা পিছলে দিছে। আর বাছো হাত চলন্ত ফ্যানে লেগে কেটে গেছে। আচ্ছা, আমরা অনেকক্ষণ হয়েছে বাড়ি থেকে এসেছি, তুই তোর বউয়ের কাছে থাক, আমি আর আম্মা বাড়িতে যাব। নেহাল: মানে? আম্মা: মানে কি মানে কি? তোর বউ তুই পাহারা দিবি। আর তাছাড়া কিছুক্ষণ পরে ডাক্তার মিথিকে ছেড়ে দিবে। তুই বিল পরিশোধ করে মিথিকে নিয়ে বাড়িতে আয়। মিথি: আম্মা থাক, আমি আমাদের বাড়িতে চলে যাব। আর তাছাড়া আমার হাত 2টা কেটে গেছে। আমাকে সেবা যত্ন কে করবে? আপু: কেন নেহাল করবে? কিরে নেহাল, তুই মিথিকে যত্ন করবি না? নেহাল: হ্যাঁ করব। আম্মা: ঠিক আছে, তাহলে তুই থাক, আমরা যাই। নেহাল: আচ্ছা। আম্মা আর আপু চলে গেছে, আমি মিথির পাশে গিয়ে বসেছি। মিথি তাকিয়ে আছে আমার দিকে। আচ্ছা, ল্যাকেটটা উপরে তোলার কি খুব বেশি দরকার ছিল? মিথি: হ্যাঁ, দরকার ছিল। আর তাছাড়া আমার কিছু হলে আপনার তো ভালো। যদি ফ্যানে মাথাটা লাগতো তাহলে ভালোই হতো। একেবারে দুনিয়া ছেড়ে চলে যেতাম। নেহাল: হ্যাঁ, ঠিকই বলেছ। তা এখন যেহেতু জমি, সেহেতু চুপচাপ থাকো। তখনই একজন ডাক্তার এসে মিথিকে দেখে বলে: ডাক্তার, রোগীকে চাইলে বাড়িতে নিয়ে যেতে পারেন, আর হ্যাঁ, একদম বেড রেস্ট রাখবেন কেমন? নেহাল: ঠিক আছে। মিথি তুমি বসো, আমি বিলে পেমেন্ট করে আসি। মিথি: ঠিক আছে। ক্যাশ কাউন্টারে এসে বিল পেমেন্ট করে মিথিকে নিয়ে বাড়িতে গেলাম। মিথিকে রুমে নিয়ে বসিয়ে দিয়ে বাইরে এসেছি। আপু: নেহাল, মিথিকে যেহেতু বাড়িতে আনছিস তুই কিন্তু সবকিছু দেখাশোনা করবি। নেহাল: ঠিক আছে, করব। আপু চলে গেছে, আমি মিথির সব দায়িত্ব নিলাম। 1 দিন, 2 দিন, 3 দিন করে এভাবে 10 দিন চলে গেছে। আমি এই 10 দিনে মিথির প্রেমে পড়ে গেছি। মিথিকে ছাড়া এখন আমার একদম ভালো লাগে না। এই 10 দিনে আমি বুঝে গেছি মিথি আমার জীবনে কতটা প্রয়োজন। কথায় আছে না, ভালোবাসা তৈরি হতে হাজারো সময়ের প্রয়োজন নেই, কখনো কখনো এটা পলকে ভালোবাসা তৈরি হয়ে যায়। আম্মা: কিরে, মিথিকে নিয়ে নাকি বেরোবি কোথাও? নেহাল: হ্যাঁ, ডাক্তারের কাছে যাব। আপু: থাক, তার কোনো দরকার নেই। আমি একটা কেচি নিয়ে আসি, তুই নিজেই কেটে দিস।
নেহাল, মানে কি বলছিস তুই? আপু, যা বলছি তাই। ওই মিথি এসেছে নেকিচি কাটতে থাক। আপুর কথা কিছু বুঝতেছি না। আম্মা মিথি সবাই আসতেছে। তখন আম্মু বলে, আম্মা, আরে বোকা, মিথির কিছু হয়নি, আমি বুঝতে পারছি তুই মিথি থেকে দূরে দূরে থাকিস। তাই আমরা সবাই মিলে প্ল্যান করে এই কাজ করেছি। এখন তো তুই মিথিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবি না। নে রুমে গিয়ে নিজের বউয়ের সেবা কর। নেহাল, তার মানে এতদিন চিটিং করেছো বলেই আমি রাগ করে রুমে চলে এসেছি। মিথি আমার পিছু পিছু এসেছে। মিথি, কি হলো, এমন ভাবে চলে আসলেন কেন? নেহাল, আচ্ছা তুমি এত অভিনয় করো কি করে? এত বড় মিথ্যা একটা অভিনয় করতে পারলে? মিথি, তার মানে হাত কাটলে খুশি, ঠিক আছে, এখনই কাটতেছি বলে হাত কাটতে ফ্যানের দিকে হাত দিতেছিল, তখনই মিথিকে ধরে ফেলি। নেহাল, কি করছো তুমি? মিথি, সত্যি সত্যি হাত কাটতেছি। নেহাল, থাক, তার কোনো দরকার নেই, এখন তো ভালোবেসে ফেলেছি। তোমার কষ্ট হলে আমারও কষ্ট হবে। তখনই মিথি আমাকে জড়িয়ে ধরে বলে, মিথি, আমাকে ক্ষমা করে দিন, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। নেহাল, যদি মনের রং বদল হয়ে যায়? মিথি, তাও আপনার সাথে থাকবো। নেহাল মিথিকে আশ্বাস দিচ্ছে শত বিপদে মিথির পাশে থাকবে। এভাবে তাদের রং বদল আর সংসার, মনের কিছু ভিন্ন ঝগড়া আর ভালোবাসা চলছে। আপাতত তারা দুজন খুব সুখী সংসার করে যাচ্ছে। সমাপ্ত।